তাই তুই আমার সমস্ত ইচ্ছা পূরণ করবি এবং আমার মনে আশাগুলো পূরণ করার চেষ্টা করবি, নয়তো তোর খবর আছে। আর যদি একটা উল্টাপাল্টা কথা বলো, তোর খবর আছে। আনহা এই সমস্ত কথা বলে আবার গায়েব হয়ে যায়। এদিকে নিরীহ আকাশ মদনের মতো চোখ পাকিয়ে তাকিয়েছে আনহা চলে যাওয়ার দিকে। আনহা চলে গেলে পরীর পালকে। তখনই আকাশ বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ও আল্লাহ, এই মেয়ে আসলেই মাথায় সমস্যা। না না, মানে মাথা ভালো, আর কিছুই বলবো না আমি এই মেয়েকে নিয়ে। না হয় আবারও ভূতের মতো প্রকট হয়ে এসে কয়েকটা দিয়ে চলে যাবে। আকাশ আনহার ভয়ে কিছু বলতে চেয়েও আর বলে না, কারণ খামোখা মার খাওয়ার মতো ইচ্ছে নেই তার। তাই সে পরবর্তীতে কিছু বলতে যেয়েও থেমে যায়। এভাবেই কিছু সময় কেটে যায়। আর আকাশ সময় নষ্ট না করে ঘুমের প্রবেশ করে ঘুমিয়ে পড়ে। এক ঘুমেই মাগরিব হয়ে যায়। মাগরিবের সময় উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বই নিয়ে নাস্তাতাড়ি করে। এর মধ্যে আনহা আর জামিনে প্রকট হয়নি। তবে আকাশ জানে আনহা এখন না আসলেও রাতে যাবে। তাই সে রাতের বেলায় আনহা আসার অপেক্ষা করতে থাকে। অপেক্ষার প্রহর কাটে রাতে 11টার সময়। রাত 11টায় আনহা আকাশের সামনে এসে প্রকট হয়। আনহাকে দেখে আকাশের মন খুশি হয়ে যায়, কারণ সে এখন আনহাকে অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে দেখতে সবারই ভালো লাগে। আনহা আকাশের কাছে এসে তাকে বলে, আকাশ, তোমাকে পরিপালকে নিয়ে যাওয়ার পন্থা আমি পেয়ে গেছি। কি পন্থা? তোমায় আমি সশরীরেই পরিপালকের সামনে নিয়ে যাব। তারপর তোমার মধ্যে আমার সোল মানে আত্মা প্রবেশ করিয়ে দিব, যার ফলে তুমি পুরোপুরি আমার রূপ ধারণ করবে এবং আমার সুপারন্যাচারাল সমস্ত পাওয়ার তোমার মধ্যে কনভার্ট হয়ে যাবে, যার দরুন তুমি পরিপালকে প্রবেশ করতে পারবে। আমার মধ্যে তোমার আত্মা প্রবেশ করলে তুমি কিভাবে কি করবে? আত্মা ছাড়া তো তুমি মরে যাবে। না না, মরবে না। তবে যত সময় আমার সোল তোমার মধ্যে থাকবে, তত সময় মরার মতো পড়ে থাকবো আমি। আর তুমি পরিপালকে প্রবেশ করে মায়াকালের আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যে কোনো চাহিদার কথা বলতে পারবে। অবশ্য চাকরির চাহিদাটাই করবে। তারপর ফিরে এসে আমার কণ্ঠিতে আঙ্গুলের সাথে সাথে তোমার কণ্ঠি আঙ্গুল মিলিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু জিনিসটা আমার কেমন যেন লাগছে। আরে তুমি এত কিছু ভাবো না। তোমার জন্য আমার প্রাণ গেলেও আমার কিচ্ছু আসে যায় না। তবে আশা করি কিচ্ছুই হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কখন যাবে সেখানে? এক্ষুনি তুমি চোখ বন্ধ করো। আমি যত সময় পর্যন্ত তোমার চোখ খুলতে বলবো না, তত সময় তুমি চোখ খুলবে না, কারণ এর মধ্যে চোখ খুলে তুমি নিচে চলে যাবে। আচ্ছা। এবার চোখ বন্ধ করো। আনহার কথা মতো চোখ বন্ধ করতে সে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। চোখ বন্ধ করা অবস্থায় কয়েক সেকেন্ড পেরিয়ে সে আমায় চোখ খুলতে বলল। আমি চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম বিশাল বড় একটা দ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছি, যার আশেপাশে কারো কারো সারা শব্দ শুনতে পাচ্ছি না। ঘুটঘুটে অন্ধকার একটা দ্বীপ, তবে দ্বীপটা সমুদ্রের মাঝামাঝি, সেটা উপলব্ধি করতে পারছি আমি, কারণ ঢেউয়ের আওয়াজ কানে ভেসে আসছে। আমি এসব নিয়ে ভাবছিলাম, তখনই খপ করে আনহা আমার হাত চেপে ধরে আমাকে বলল, এখানের আবহাওয়া বেশি একটা ভালো না। তুমি বেশি একটা সময় এখানে নিঃশ্বাস নিতে পারবে না। তাই জলদি সব করতে হবে। তাই আমি কি বলি মন দিয়ে শোনো। কিছুটা দূরেই আমাদের পরিপালক। আমি আমার শোল এখান থেকেই তোমার শরীরে কনভার্ট করে দিচ্ছি, যার দরুন তোমার চেহারা পরিবর্তন হয়ে আমার মতো হয়ে যাবে। তারপরে তুমি পরিপালকে ঢুকে যাবে এবং সেখানে ঢুকে কিছুটা পথ হাঁটলেই তুমি বিশাল বড় একটা আয়না দেখতে পাবে, যেটার সামনে দাঁড়িয়ে তুমি তোমার সমস্ত চাহিদার কথা ঝটপট বলে ফেলবে। আবার ফিরে আসার সময় এই যে নাও সুরার পানিটা পান করবে, না হয়তো পরিপালকের দারোয়ানরা তোমায় ধরে ফেলবে। তারপর ফিরে এসে আমার শরীরে তোমার শোলটা প্রবেশ করিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আনহার সমস্ত নিয়মকানুন আমাকে বলে দিয়ে কিছু একটা পড়তে সে সজোরে একটা শিক্ষা করে বেহুশের মতো নিচে পড়ে গেল, যার পরপরই আর সোলটা তৎগতিতে আমার শরীরের ভিতর প্রবেশ করলো, যার ফলে আমার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠেছে। কাঁপুনি শেষ হতেই আমি যেন আর আমার মধ্যে নেই, কেমন যেন একটা অনুভব হচ্ছে নিজের ভিতরে। তখনই দেখি আমার গায়ের রং পাল্টে সাদা হয়ে গেছে। এসব দেখে বুঝতে বাকি নেই যে আমি এখন আনহার রূপ ধারণ করছি। তাই সময় নষ্ট না করে তাড়াহুড়ো পরিপালকের দিকে রওনা হলাম। মনের ভিতরে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, কিন্তু সবচাইতে বেশি ঘুরপাক খাচ্ছে আনহা তার সোল আমার শরীরে প্রবেশ করানোর সময় যে চিৎকারটা দিয়েছে। সেই আওয়াজটা, চিৎকারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মনে হয় মেয়েটা আর সোল আমার শরীরে প্রবেশ করানোর সময় অনেক বেশি কষ্ট পেয়েছে, যার দরুন সে বিকট আওয়াজে চিৎকার করেছে। এসব নিয়ে ভাবতে ভাবতে পরিপালকের সামনে চলে আসলাম। দরজার সামনে আসতেই আমার মাথা ঘুরে উঠল, কারণ পরিপালকের দরজাটা এত বিশাল যে তার নিচের অংশ দেখা যাচ্ছে, কিন্তু উপরের অংশের পরিসীমা আমি দেখতে পাচ্ছি না। শখ খেয়ে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, পরিপালকের ভিতরে প্রবেশ করলাম আর কি।
সেখানে প্রবেশ করতেই দেখি অনেক পরীরা যাতায়াত করছে। কিছুটা সময় তাদের দিকে স্তব্ধভাবে তাকিয়ে কাটিয়ে দিলাম। তারপর আবার সামনের দিকে হাঁটা দিয়ে মায়াকাল আয়নাটার সামনে চলে গেলাম। আয়নাটার সামনে গিয়ে এবার পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আয়নাটার চতুর্থ পাশে হিরে দিয়ে মলাট করা, যেটা দেখে চোখ গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। আমি কী জন্য পরিপালক এসেছি সেটাই যেন আমি ভুলে গেছি। মাথায় চুলকাতে চুলকাতে কী চাহিদা করব সেটাই ভাবছি। যদিও বা আমি এসেছিলাম চাকরির জন্য, কিন্তু সেই টপিকটা আমার মাথা থেকে সরে গেছে। তখনই আনহার সেই বিকট আওয়াজে করা চিৎকারটা মনের মধ্যে বাজতে আরম্ভ করলো। তাই কোনো চিন্তাভাবনা ছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে আনহাকে চেয়ে বসলাম, যে আনহা যেন আমার চিরজীবন আমার থাকে, সে যেন কখনো আমার থেকে আলাদা না হয়, তার সমস্ত বিপদ আপদে যেন আমি তার পাশে থেকে তাকে সাহায্য করতে পারি। এসব চাহিদা করাতেই আয়নার মধ্যে আনহাকে ভিডিও আকারে দেখতে পেলাম, যে সে অনেক বড় একটা মজলিসের মধ্যে সবার সামনে মাথার মুকুটটা খুলে আমার মাথা পরিধান করিয়ে দিয়েছে এবং সবার সামনেই আমাকে জড়িয়ে ধরে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছে। তারপরে আয়নাটা ভিডিও দেখানো বাদ রেখে আবারও আগের ন্যায় হয়ে গেল। এসব দেখে খুশিতে মনটা ভরে গেল। তখনই দেখি অনেকজন পরই আয়নাটার দিকে এগিয়ে আসছে। তাই তাড়াতাড়ি আনহা দেওয়া সুরোটা পান করে নিলাম। সুরা পান করতে দেখি আমি সেখানে গিয়ে গায়েব সোজা আনহার সামনে চলে এসেছি। আনহা এখনও সেই মাটির মধ্যেই পড়ে আছে। তাড়াতাড়ি আনহার কনিষ্ঠ আঙুল চেপে ধরে 11 বার যুদ্ধনাম সম্রাটটা পান করলাম, যার ফলে আবারও শরীরে একটা কাঁপুনি দিল। আমি নিজেকে সামনে নিতেই দেখি আনহা আমার সামনে উঠে দাঁড়িয়ে আমার দু গালে সজোরে 2টি থাপ্পড় মারল। তারপর কান্না করতে করতে বলতে লাগলো, এ অমানুষ, তুই জানিস এত অপমান, এত লজ্জিত হওয়ার পরও তুই চাকরির চাহিদা করলি না কেন? তোর জন্য একটা ভালো চাকরি কত দরকার তুই জানিস? তুই আনহার হাতে থাপ্পড়কে সাথে সাথে গালে হাত দিয়ে ফেলাম, কারণ আমার গালের চোয়াল ভয়ঙ্কর রকমের ব্যথা করতে আরম্ভ করেছে তার হাতে থাপ্পড় খেয়ে। তখনই সে আবার আমাকে বলতে লাগলো, তুই চাকরি না করে আমাকে চাইলি কেন মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে? উত্তর দে। কারণ আমার চাকরি বাকরি এবং দুনিয়াদারি কোনো কিছুরই প্রয়োজন নেই। আমার একমাত্র তুমি হলেই চলবে। আমার আর কিছু চাই না। জমিনের বুকে মানুষ অনেক হাজার অপমান করে, লঞ্চিত করুক, তুমি আমায় ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিবে। আর তুমি আমার জন্য অনেক মূল্যবান একটা পার্সন। আমার চাকরির কোনো ব্যবস্থা আমি করেই ফেলবো, কিন্তু জীবনে চাহিদা করার একটা সুযোগই পেয়েছি। তাই চাকরি থেকে মূল্যবান জিনিসটাকে আমি চেয়ে নিয়েছি। আনহা আকাশের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে খুশিতে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আনহা আকাশকে জড়িয়ে ধরে কান্না করছে, অন্যদিকে আকাশের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তখনই আনহা কোনো কথাবার্তা ছাড়া শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশকে জড়িয়ে ধরে উড়াল দেয়। আর আকাশ সাথে সাথে আনহার বলা ছাড়াই চোখ বন্ধ করে ফেলে। আনহা আকাশকে এনে তার রুমের বিছানার মধ্যে নামিয়ে দিয়ে তার বুকের উপরে উঠে বসে। তারপর বুকের উপরে বসে আকাশের গাল টেনে ধরে তাকে বলে, পরিপালকের 70 বছরে একবারই মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে যে কেউ একটা চাহিদা করতে পারে। তুমি আমার শোল দিয়ে তোমার চাহিদা করে এসেছো, কিন্তু আমার চাহিদাটা এখনো বাকি আছে, আর সেই চাহিদাটা আমি তোমার জন্যই করব। সো আগামীকাল তোমার চাকরির কিছু একটা হয়ে যাবে। না, তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো বলেছি যে তুমি আমার সাথেই থাকবে, আর আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আকাশের কথা শুনে আনহার রাগ উঠে যায়। সে আকাশকে গালে বাদ দিয়ে তার চুল মুঠো টেনে ধরে তাকে রাগান্বিত কণ্ঠে বলে, তোর না লাগলে আমার লাগবে, কারণ আমার ভবিষ্যতে সন্তানাদির কথা চিন্তা ভাবনা করতে হবে। আমারও একটা চাকরির প্রয়োজন। সো তোর চাকরির চাহিদাটা আমিই করব। সো এর মধ্যে মাতব্বারি করতে আসবি না, না হয় তোর চুল ছিঁড়ে একদম টেনে ফেলবো হারামি। আনহা আকাশে চুল টেনে ধরে সত্ত্বেও সেই ব্যথা পাওয়ার বদলে আনহার দিকে ড্যাব ড্যাব ভাবে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, পরি হওয়া সত্ত্বেও কোনো অহংকার বা কোনো চাহিদা নেই তার কাছে। কিন্তু দুনিয়া মানুষজন এতটা নিকৃষ্ট যে তারা চাহিদা পূরণের জন্য যে কোনো পন্থায় অবলম্বন করতে পারে। যাদের মধ্যে একজন হচ্ছে অনামিকা, সে কিনা স্বার্থের জন্যই আমাকে ছেড়ে চলে গেল। তবে যাক, সমস্যা নেই, তার স্বার্থ সে খুঁজছে, কিন্তু আশা করি তার এই স্বার্থ একদিন আমার স্বার্থকারীগিরি করবে। সেদিন সে কষ্টটা বুঝবে আর আমায় খুঁজবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না, তবে চিরতরে পাল্টে যাবে সেই লোভনীয় অভাব। আকাশ এসব নিয়ে কল্পনা জল্পনা করছিল, আর অন্যদিকে আনহা তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ আকাশ অনামিকের কথা চিন্তা করায় আনহার জেলাসি হচ্ছে। অন্যদিকে আকাশের কল্পনাতেও নেই যে আনহা একবার তাকে আস্থা গিলো খেলার প্ল্যান করছে। তখনই আনহা আকাশে দুটো কালে কষে থাপ্পড় লাগিয়ে দেয়। আনহার হাতে থাপ্পড় খেয়ে আকাশের হুঁশ জায়গা মতো চলে আসে। তাই সে আনহাকে জিজ্ঞেস করে, কি হলো,
মারলে কেন তুমি আমায়? মারবো না তো কি করব? তুই আবারও সে অনামিকের কথা বলে চিন্তা করছিস? আসলে নিজের অজান্তেই অনামিকার কথা মাথায় চলে আসে। তার মানে তুই এখনো নিজের অজান্তে সেই মেয়েকেই ভালোবাসিস? না না, এমনটা নয়। আমি বর্তমানে তোমাকে নিয়েই আমার মনের সমস্ত জল্পনা করি। কিন্তু তার দেওয়া আঘাতটা মাঝে মধ্যে মনের ভিতরে নাড়া দিয়ে ওঠে। তাই নিজের অজান্তেই সেসব কথা মনে পড়ে যায়, যার দরুন সে আমার কল্পনাতেও চলে আসে। দেখ আকাশ, আমি চাই তুই সেই মেয়ের কথা একেবারে চিন্তা বাদ দিয়ে দে। কারণ সে তোর নিজের স্বার্থের জন্য কারণ সে তার নিজের স্বার্থের জন্য তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু আমি পরি হয়েও তোর সঙ্গে বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তোর সঙ্গ দেওয়ার পরও তুই কি করে ওর কথা এখনো কল্পনা করিস? তাহলে আমি চিরতরে পরিপালকে চলে যাব, আর কখন আসবো না তোর সামনে। আনহা, আমার ভুল হয়ে গেছে। প্লিজ এত অভিমান করো না। আকাশ, মানুষ থেকেও পরীদের অভিমান অনেক বেশি। পরীরা যদি একবার কারো উপর অভিমান করে তাহলে সে তার জন্মেও আর ফিরে আসে না। আর বর্তমানে তোর আচরণে আমি অনেক কষ্ট পেয়েছি, তাই তোর উপরে আমার অনেক অভিমান হচ্ছে। তার মানে কি তুমি আমার ছেড়ে চলে যাবে? না, এখন যাব না। কারণ আমার রাগ অভিমান আমি তোর উপর তুই তুকরি করে কমাবো। কিন্তু তুই শব্দটা ব্যবহার করে বেশি দিন হয়তো নিজের ক্রোধকে শান্ত করতে পারবো না। তাই প্লিজ আগামীতে ওই মেয়ের কথা কখনো মনে আনবি না। কারণ বেশি দিন একই জিনিস দিয়ে করলে মানুষ তেতো হয়ে যায়। ঠিক আছে, আনবো না। কিন্তু একটা কথা বলো আমায়। কি কথা? নিজের অনিচ্ছা যদি তাকে নিয়ে চিন্তা ভাবনা আসে তাহলে কি করব? কারণ সে তো আমার অতীত। তার কথা তো মনে পড়বে কোনো না কোনো কারণে। তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দিবি তুই। ঠিক আছে। আচ্ছা, এবার সরি। ওমা, হঠাৎ ছড়ি কেন আবার? কারণ একে তো তোমায় মেরেছি, তার উপর তুই তুই করে করেছি, তাই সরি। এই, একদম সরিটরি বলবে না, কারণ তোমার জেলাসি হওয়া স্বাভাবিক ব্যাপার। সো সরিটরি দরকার নেই। আর তুমি এখন এখান থেকে পরিপালকে ফিরে যাও, পরে আবার এসো। সরিটারি না হয় নাই বললাম, কিন্তু পরিপালকে ফিরে যাব কেন? কারণ তুমি আমার স্পর্শে এসেছো। সো তুমি এখন ফিরে না গেলে দারোয়ানটা সমস্যা করবে। আরে বোকা, সেই বিষয় নিয়ে আপাতত ভয় পাওয়ার কিচ্ছু নেই। কারণ তোমার শরীরে এখন সুপার ন্যাচারাল পাওয়ার আছে, যার দরুন পরিপালক আর কল্পনা হবে না। সুপারন্যাশনাল পাওয়ার? মানে বুঝলাম না। মানে হলো আমার শোল তোমার শরীরে যাওয়ার সাথে সাথে আমার সুপার ন্যাচারাল শক্তি তোমার শরীরে চলে গিয়েছে। কিন্তু তুমি পরবর্তীতে আমার শোল ফিরিয়ে দিলেও তোমার অলৌকিক শক্তির অনেক কিছুই তোমার মাঝে প্রকট হয়েছে, যার দরুন তুমি মানুষ থেকে অনেকটা আলাদা হয়ে গিয়েছো। এবং তোমার মাঝে সর্বদা মানুষ থেকেও অনেক বেশি শক্তি এসে গেছে। তাই আপাতত এখন আর কম্পন হবে না। কি বলো এসব? হুম, সত্যি বলছি। কারণ তোমার বুকের উপর বসার পরেও পরিপালকে কোনো ধরনের কম্পন হয়নি। তাই আমার আসল রহস্য আর বুঝতে বাকি নেই। আনহার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার উপরে সত্যি বলতে নিজের শরীরটাও নিজের কাছে যেমন কোনো অদ্ভুত রকম লাগছে। আনহার শরীর থেকে সুপার ন্যাচারাল পাওয়ার যে আমার শরীরের মধ্যে কনভার্ট হয়েছে তা আমি নিজেই ফিল করতে পারছি। আচ্ছা আনহা, আমার মধ্যে কি সুপার ন্যাচারাল পাওয়ার এসেছে? আকাশ, তা আমিও আকাশ, তা আমি বলতে পারবো না। কারণ তুমি মানুষ আর আমি পড়ি। আমরা অলৌকিক ক্ষমতা নিয়েই থাকি। কিন্তু তোমরা মানুষ জাতি সাধারণভাবে জন্ম নাও, তোমাদের মধ্যে অত অলৌকিক ক্ষমতা নেই। কিন্তু এখন আমার শোল কিছু সময় তোমার শরীরে থাকার ফলে কী ধরনের অলৌকিক শক্তির উৎপত্তি হয়েছে তা আমার নিজেরও অজানা। তবে এটা বলতে পারি তুমি বাকি মানুষের থেকে আলাদা হয়ে গেছো এবং তোমার মধ্যে ভিন্ন এক শক্তির উৎপন্ন হয়েছে। তবে সেই শক্তিটা কি তা আমি বলতে পারি না। কি? হুম, আচ্ছা শোনো, আমি এখন চলে যাচ্ছি কারণ আজ তোমার উপরে অনেক ধকল গিয়েছে। তাই তোমার ঘুমের প্রয়োজন, তাই তুমি ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, শক্তির প্রয়োগ কিন্তু জায়গা দেখে করবা, না হয় সমস্যায় পড়বা। ঠিক আছে। এবার আমি চললাম। হ্যাঁ। তারপর আনহা চলে গেল আর আমি আনহাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমের রাজে হারিয়ে গেলাম। আকাশ ঘুমিয়ে গেছে। অপরদিকে আনহা পরিপালকে গিয়ে মায়াকাল আনহার সামনে দাঁড়িয়ে নিজের চাহিদাটা করে। হে মায়াকা লায়না, কেউ আমার সারা জীবন পাওয়ার আশায় নিজের চাহিদা পোষণ করে গেছে তোমার সামনে। তুমি সেই মানুষটার চাহিদা কখনো অপূর্ণ করবে না। যদি কোনোদিন আমি সেই মানুষটাকে নিজ থেকে আপন করতে চাই
তখনই যেন তার চাওয়া পূরণ হয়। এছাড়া যেন সেই মানুষটা কখনোই আমাকে আপন করে না পায়। তুমি সেই মানুষটার চাহিদা আপাতত ঝুলিয়ে রেখে দাও। আনহা সাহিদা মায়াকাল আয়না গ্রহণ করে নেয়। তারপর আনহা রাজদরবারে চলে যায়। আনহা জমিনে আকাশকে বলে এসেছে যে মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে সে যেই একটা চাহিদা বাকি আছে সেটা দিয়ে সে আকাশের জন্য চাকরি করবে, কিন্তু সে পরিপালক এসে আকাশের চাহিদাটাকে তুচ্ছতাচ্ছিল্য বানিয়ে দিয়েছে, যার দরুন আকাশের চাহিদা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। যদি কখনো আনহা নিজ থেকে আকাশকে চায়, সেদিনই আকাশের চাহিদা গ্রহণতা পাবে। তবে সেটা আকাশের চাহিদা নয়, সেটা হবে আনহার চাহিদা, কারণ আনহা আকাশের চাহিদা পরিবর্তন করে সেখানে নিজের চাহিদা পোষণ করেছে। তাই সে চাহিদা করলে তার চাহিদাটা পূরণ হবে। অন্যদিকে আকাশ শান্তির ঘুম ঘুমাচ্ছে। তার কল্পনাতে নেই যে আনহা তার সমস্ত আশাকাঙ্ক্ষা শেষ করে দিয়েছে। ভোর সকালে আকাশের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তখনই মাঝপথে কয়েকজন লোক মুখে কালো কাপড় বেঁধে আকাশের পথ আটকে তাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে অচেনা একটা জায়গায় নিয়ে আসে। তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে একটা ঘরের মধ্যে আনে, যে ঘরটা গ্লাস দিয়ে চারপাশ থেকে ডিজাইন করা, যার কোনো দেওয়াল নাই, চারপাশে লাগানো গ্লাসগুলো ঘরের দেওয়াল। পরিশেষে তারা আকাশে একটা চেয়ারের সাথে শক্ত করে শিকল দিয়ে বেঁধে তার মধ্যে তালা লাগিয়ে দেয়। আকাশ তাদের এরূপ কর্মকাণ্ড দেখে থতমত খেয়ে যায়। সে লোকগুলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তখনই সেই ঘরের মধ্যে শুটবুট পরে একটা লোক প্রবেশ করে। আকাশ তাকে জিজ্ঞেস করে, আপনারা কারা, আর আমাকে এখানে কেন উঠিয়ে এনেছেন? আমি আপনাদের কী ক্ষতি করেছি? সমস্ত কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। তার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? ধৈর্য ধরো, কয়েক মিনিটের মধ্যে দেখতে পারবে। তারপর লোকটা একজনকে বলে চতুর পাশ থেকে পানির কল ছেড়ে দিতে। লোকটার কথা মতো একজন গিয়ে অনেক কয়টা পানির কল ছেড়ে দেয়, যেটা থেকে আকাশে মাথা আরও ঘোলাটে হতে থাকে। তাই সে লোকটাকে আবারও জিজ্ঞেস করে, এই আপনি কি করতে চাচ্ছেন আমার সাথে? অনেক কিছু করতে চাচ্ছি। এই যে নাও চাবির তোরা, এখানে 70খানা চাবি আছে। তোমার হাতে সময় মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে এই চাবির তোরা থেকে আসল চাবি বের করে সেটা দিয়ে তোমার হাতে তালা খুলে রুম থেকে বের হয়ে যেতে হবে। না হয় 1 মিনিটের মধ্যে রুমটা পানি দ্বারা ভরপুর হয়ে যাবে আর তুমি পানিতে ডুবে মরবে। সো তোমার টাইম শুরু হচ্ছে এখন থেকে। আকাশের হাতে চাবির তোড়াটা দিয়ে সবাই রুম থেকে বের হয়ে অন্য রুমে চলে যায়। সবাই অন্য রুম থেকে আকাশকে ফলো করছে, আর পানি আস্তে আস্তে রুমের মধ্যে পড়তে আরম্ভ করছে। কিন্তু আকাশ এখনও চুপচাপ বসে আছে। তাই সে ছুটপুট পড়া লোকটার আশেপাশে রুম থেকে আকাশের রুমে লাগানো স্পিকার দ্বারা তাকে সতর্ক করে বলে, আকাশ, সময় নষ্ট না করে নিজে প্রাণ বাঁচানোর প্রয়াস করো, না হয় সত্যি তুমি মারা পড়বে। তোমায় কিন্তু কেউ বাঁচাতে আসবে না। আকাশ লোকটার কথা শুনে এবার পুরোপুরি ঘাবড়ে যায়। তার উপরে পানি তার হাঁটু পর্যন্ত চলে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে চাবি দিয়ে তালা খুলতে আরম্ভ করে। সে প্রায় 15 থেকে 18টা চাবি দিয়ে তালা খোলার ট্রাই করে, কিন্তু সে সফল হয় না তালা খোলায়। এর মধ্যে পানি তার বুক পর্যন্ত চলে এসেছে। সে আবারও ট্রাই করতে আরম্ভ করলো। এবারও সে অসফল হয় তালা খোলায়, যার কারণে তার প্রচণ্ড রাগ উঠে যায়। তাই সে শরীরের সমস্ত শক্তি দিয়ে শিকলটাকে সজোরে এক টান মারে, যার ফলে তালাটা অটো হয়ে নিচে পড়ে যায় এবং শিকলের প্রতিটা পার্ট তার জয়েন্ট থেকে ছুটে যায়। আর রুমের মধ্যে বিশাল বড় একটা বিস্ফোরণ হয়ে পানি বন্ধ হয়ে যায়। গ্লাসের অপর পাশ থেকে লোকটা আকাশের এইরূপ কর্মকাণ্ড দেখে তাজ্জব হয়ে যায়। তাই সে চটজলদি আকাশের কাছে আসে। আকাশ এবার তার উপরেও খেপে যায়। তাই সে লোকটার দিকে এগোতে থাকে আর রাগান্বিত ভাব নিয়ে থাকে। তখনই লোকটা কোমর থেকে পিস্তল বের করে আকাশের দিকে তাক করে ধরে, যা দেখে আকাশ জায়গার মধ্যে দাঁড়িয়ে যায়। সে আর সামনের দিকে অগ্রসর হয় না, কারণ প্রাণ হারানোর ভয় সবারই আছে। তখনই লোকটা পিস্তল নিয়ে নিচে নামিয়ে আকাশকে জিজ্ঞেস করে, আকাশ, তুমি এটা করলে কি করে? এত মোটা শিকল তুমি টান দিয়ে সবকটা জয়েন্ট থেকে আলাদা করে ফেলেছো, আর তাছাড়া চেয়ারটাও ভেঙে ফেলেছো তুমি। সেসব জেনে আপনার লাভ নেই। আপনি আমায় কেন উঠিয়ে এনেছেন সেটার উত্তর দিন। আর আপনি আমার নাম জানলেন কী করে সেটার বিষয়েও খোলাসা করেন তো একটু। দেখো, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। তুমি খেলে আমার প্রশ্নের উত্তরটা দাও, তারপর আমি তোমার সবকটা কথার উত্তর দিচ্ছি। আকাশ, তুমি কিভাবে এমনটা করেছো? কীভাবে করব আবার? নিজের শক্তি দিয়ে করেছি। আকাশ, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে তুমি নিজের শরীরের শক্তি দিয়ে এমনটা করেছো। বিশ্বাস না হলে কিছুই করার নেই আমার। সো আপনি এবার আমার প্রশ্নের উত্তর দিন। লোকটা কিছুটা সময় আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে চেয়ে থেকে নিজেকে শান্ত করে আকাশকে বলে,
দেখো, আমি কে সেই পরিচয়টা আমি তোমাকে দেব না। তবে তোমাকে এখানে উঠিয়ে এনেছি কেন সেটা ক্লিয়ার করছি। আসলে দেখো, আমরা প্রায় এভাবে অনেক ছেলেকে টার্গেট করে উঠিয়ে নিয়ে আনি, তাদের মেধা নির্বাচন করি। কোনো ছেলে যদি আমাদের পরীক্ষায় পাশ হয় তাহলে তার একটা স্বপ্ন আমরা পূরণ করি। তবে যদি পাশ না করে তাহলে তাকে আমরা মারি না, কিন্তু শুরুতে মৃত্যুর ভয় অবশ্যই দেখাই। তাই সেইভাবে আমার লোকজন তোমাকে অনেক দিন ধরে ফলো করেছে, তোমার সমস্ত বিষয়ে ইনফরমেশন নিয়েছে। সব কিছুর পরিশেষে জানতে পারলাম তোমার পরিবার চলে তোমার বাবার দিনমজুরির টাকা দিয়ে। তাই তোমাকে উঠিয়ে এনেছি আমরা এখানে, যাতে করে তুমি আমাদের পরীক্ষায় পাশ করো এবং কিছু একটা করতে পারো। কিন্তু তুমি আমাদের পরীক্ষা শুধু পাশ করোনি, বরঞ্চ তুমি বেশ অবাক করে দিয়েছো। সো তোমার একটা চাহিদা বলো তুমি। লোকটার কথা শুনে বেশ তাজ্জব হলাম। এইভাবে মেধা তালিকা নির্বাচন করতে জীবনে প্রথম কাউকে দেখতে পেলাম। কি আজব মানুষ রে বাবা। লোকটাকে নিয়ে ভাবছিলাম, তখনই সে আবার প্রশ্ন করলো। কি হলো, কোনো চাহিদা করবে না তুমি? হ্যাঁ করব। আমার একটা ভালো চাকরি দরকার, কারণ আমার পরিবারের অবস্থা বেশি একটা ভালো নয়। সেটা তো আপনি জানেনই। সো একটা চাকরি হলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, তোমার চাকরি হয়ে গেছে, এই যে নাও আমার কার্ড। যদিও এই কার্ডে আমার পরিচয় নেই, তবে এই কার্ডটা দিয়ে তুমি যেখানে ইচ্ছা সেখানে জব নিতে পারবে। কিন্তু আমার মতে তুমি নাসির ইন্ডাস্ট্রিতে গেলে তোমার অনেক ভালো একটা জব মিলবে, তোমার স্যালারিও 50,000-এর মতো পড়বে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখা করব। গিয়ে দেখো, করবে না? এখনই গিয়ে দেখা করো, এখনই গিয়ে দেখা করে এসো। আমার লোকজন তোমাকে নাসির ইন্ডাস্ট্রির সামনে পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে। তারপর সেই সুটবুট পরা লোকটার আদেশ মতন দুইজন আমাকে নাসির ইন্ডাস্ট্রির সামনে নিয়ে এগিয়ে দিয়ে গেল। তারপর আমি ভিতরে ঢুকতেই দুজন মানুষ এসে নাসির ইন্ডাস্ট্রির চেয়ারম্যানের কাছে নিয়ে গেল। চেয়ারম্যান আমাকে দেখে জিজ্ঞেস করলো। তোমার কাগজটা দেখাও। আমি অবাক হয়ে পকেট থেকে কাগজটা বের করে চেয়ারম্যানকে দিকে এগিয়ে দিলাম। উনি কাগজটা নিয়ে আমাকে বলল আগামীকাল সময় করে ওনার সাথে এসে দেখা করতে। আমি ওনার কথায় সম্মতি জানিয়ে সম্মানের সহিত বিদায় দিয়ে বেরিয়ে এলাম। আজও কলেজে যাওয়া হবে না, তাই বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। বাসায় যেতে যেতে ভাবছি, এই অদ্ভুত ধরনের সমস্ত কর্মকলাপ হয়তো আমার আনহার জন্যই হয়েছে। মেয়েটা হয়তো আমার জবের জন্যে মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে চাহিদা করেছে, তাই হয়তো মিরাক্কেলভাবে আমার চাকরিটা হয়ে গেছে। এসব নিয়ে ভাবতে ভাবতে রিক্সা করে বাসায় যাচ্ছিলাম। তখনই আনহা আমার সামনে একটা প্রকট হয়ে ইশারা করলো গাড়ি থেকে নেমে যেতে। আমি আনহার ইশারা মতো গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়লাম। রিক্সাওয়ালা ভাড়া দিয়ে চলে গেল। রিক্সাওয়ালা যেতে আনহাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আনহা? তুমি কোথা থেকে এসেছো সেটা বলো তো। কেন তুমি জানো না? আমার সব কিছু সম্পর্কে না তুমি অবগত হয়ে যাও নিজের অলৌকিক শক্তি দ্বারা? আমি জানলেও তুমি আবার বলো যে তুমি কোথা থেকে এসেছো। আনহা, আমার জব হয়ে গিয়েছে। তুমি নিশ্চয়ই গতকাল মায়াকাল আয়নার সামনে দাঁড়িয়ে আমার জন্য চাহিদা করেছিলে চাকরির জন্য, তাই না? আকাশের কথা শুনে আনহা পুরোপুরি তাজ্জব হয়ে যায়, কারণ সে তো আকাশের জন্য চাকরি চাহিদা করেনি। তার উপরে কেন জানি সে এখন আকাশে মন পড়ছে না। আনহা বড়সড় একটা শর্ট খায়, আর তার সাথে সাথে এটাও বুঝে যায় যে আকাশ হয়তো তার থেকেও বেশি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেছে। তাই সে আকাশকে দেখে চটজল দিয়ে জামিন থেকে গায়েব হয়ে পরলোকে চলে যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহার এমন অদ্ভুত আচরণের কথা চিন্তা করছে। সে অনেকটা সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আনহার জন্যে, কারণ শুরুতে তার মনে হয়ে গেছে আনহা 3 সেকেন্ডের নিয়মবিধি মেনে পরিলোকে গিয়েছে, কিন্তু 3 সেকেন্ডের জায়গায় 10 মিনিটের বেশি সময় হয়ে গেছে। আকাশ আনহার জন্য অপেক্ষা করছে, কিন্তু আনহা তার জমিনে আসেনি। তাই সে আবার একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যায়। বাসায় এসে সে আনহার অদ্ভুত আচরণ সম্পর্কে ভাবতে শুরু করে। সে সময় তার মা তার রুমে এসে তাকে বলে, তোর বাবা তোকে নিচে ডাকছে, তাড়াতাড়ি নিচে নেমে আয়। আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। মা চলে গেল। তার কিছুক্ষণ পরে নিচে বাবার সাথে দেখা করলাম। হ্যাঁ বলো বাবা। তোর সমস্যাটা কোথায় আকাশ? কই, কিসের সমস্যা বাবা? আমি অসুস্থতার জন্য আজকে কাজে দিতে পারি নাই। আর উপরে তোর হাবভাব দেখে মনে হচ্ছে তুই কলেজে যাস নাই। কাহিনীটা কি একটু বলবি? আমি যেদিনে বাসায় থাকি সেদিনেই দেখি তুই বাসায়। তুই পড়ালেখা করিস কখন? বাবা আসলে একটা কাজে গিয়েছিলাম, তাই কলেজে যাওয়া হয়নি। তোর কলেজ থেকে কাজ বেশি হয়ে গেছে, হ্যাঁ? তুই তো দেখছি আমাকে কবরে না পাঠিয়ে শান্তি হবি না। একে তো আমার রক্তমাংসে শুষে শুষে খাচ্ছিস, তার উপরে
আবার পড়ালেখাতেও ফাঁকিবাজি। তোর মধ্যে আমি সত্যি পরিবারের জন্য ভালোবাসা নামক কিছুই দেখছি না। অবশ্যই থাকবে বা কি করে, আমার রক্ত হলোতে ঠিকই আমার কষ্টটা বুঝতি। অন্যের মালা তুলে এনেছি দেখে আজকে এই অবস্থা তোর। তোর মায়ের কথা না শুনে সেদিন রাস্তার পাশে তোকে ফেলে আসাই উচিত ছিল, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কেউ না কেউ তোকে তুলে নিয়ে যেত। বাবার মুখে সব কথাবার্তা শুনে কলেজেটা মোচড় দিয়ে উঠল। বাবা, কী সব বলছো তুমি? সত্যিই বলছি। তোর মতো কোলাঙ্গারকে পথের ধার থেকে আমাদের উঠিয়ে আনাটাই সবচেয়ে বড় আমাদের ভুল ছিল। তাই তো তোর জন্মদাতা মা তোকে ময়লার স্পটে রেখেই চলে গেছে, কারণ তারা জানতো তুই ভবিষ্যতে গিয়ে একটা অকুম্মা ফোলা হবি, যে কিনা মানুষের রক্ত মাংস শুষে বড় হবে। তোর ভবিষ্যৎ তারা আগ থেকেই জেনে তাই তোকে এভাবে ময়লার স্পটে রেখে চলে গেছে। আর সেই ময়লা আমরা ঘরে তুলে এনে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। যদি সঠিক করতাম তাহলে সংসারের জন্য কিছু করার তোর মাথায় চিন্তা থাকতো। বাবার মুখে লুকায়িত নিজের চিরন্তন সত্যগুলো শুনে নিজের পায়ে নিচ থেকে মাটি সরে গেল। আমার চোখ থেকে টলমল করে পানি ঝরছে। আমি অন্যের সন্তান দেখি হয়তো বাবা নামক মানুষটার কাছ থেকে আজ এতটা অবহেলা পাচ্ছি। তাছাড়া আমার উপরে সর্বক্ষণ ক্ষিপ্ত থাকার কারণে হয়তো এটাই ছিল। এতদিন বাবা আমার উপরে ক্রোধিত থাকলেও আস্থার আসল কারণটা আমার জানা হয়ে গেছে। বাবার কথায় প্রতিপুত্তরে কী বলবো ভেবে পাচ্ছি না, তাই চুপচাপ চোখের পানি ঝেড়ে বাবার দিকে তাকিয়ে আছি। তখনই তিনি আমায় বলে উঠল, তোর এই চোখের পানি কোনো মূল্য নেই আমার কাছে। না হলে আমি রক্ত মাংস ক্ষয় করে মাথার গাম পায়ে ফেলে, আর সেই সাথে কষ্টের তাড়নায় চোখের পানিও ঝরে, সেই কষ্টটা তুই উপলব্ধি করতে পারতি। এমন কোনো চাকরি বাকরি খুঁজে নিতি, কিন্তু তুই তা না করে পড়ালেখা করে করে দিন পার করছিস, যে পড়ালেখা একদমই ভিন্ন ধরনের। আমি যেদিনে বাসায় থাকি সেদিনই তোর সাথে মোলাকাত হয়। তাহলে কোন ছাতার মাথায় পড়ালেখা করছিস তুই? বাবা, আমি কোথায় গিয়েছি সেটা তো শুনবে তুমি। না, আমার আর কোনো কিছু শোনার প্রয়োজন নেই। অনেক শুনেছি তোর কথা, এবার তুই আমার কথা শুনবি। তোর কাছে খালি দুটো রাস্তা আছে, হয় তুই এই বাড়ি ছেড়ে চলে যা, এমন নিজের পথ বেছে নে। দুই নয়, পড়ালেখা বাদ দিয়ে রেগে সংসারে হাল ধর। কারণ তোর যে পড়ালেখার ধরন দেখছি সেটা দ্বারা তোর ভবিষ্যৎ কী হবে সেটা আমি আগের থেকেই দেখতে পাচ্ছি। তুই এবার সিদ্ধান্ত নে, তুই কি করবি। বাবা, তুমি না শুনলেও আমি কয়েকটা কথা বলি। মনে করো একটাই আমার শেষ কথা, তাই কথাগুলো আমার বলা থেকেও তোমার শোনা প্রয়োজন। দেখো, একটু আগে আমার জীবনে ভয়ঙ্কর এক রাজ খুলে তুমি আমার সামনে, যার পরে দুনিয়ার সমস্ত কিছু পানসে হয়ে গেছে আমার জন্যে। তাছাড়া তোমার সবসময় আমাকে বলো কিছু করতে। আমি আজ বহুদিন যাবৎ কিছু করার ট্রাই করছি, কিন্তু আজকে ফাইনালি আমার ভাগ্যের শাখা খুলে গেছে। আজ একটা ভালো জব লেগেছে, আমার জব পেয়েছি। তাই আজকে আর কলেজে যাওয়া হয়নি। জবের কাজ শেষ করে বাসায় চলে এসেছি, যাতে করে তোমাদেরকে সবাইকে কথাটা জানিয়ে দিই, কিছুটা সময় আনন্দ উল্লাস করতে পারি। কিন্তু তার আগেই আমার জীবনের এক ভয়ঙ্কর অতীত খুলে বসেছো তুমি। তার সাথে সাথে তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে দুর্গন্ধময় জিনিস ময়লা তার সাথে কিনা তুমি তুলনা করলে। শুধু তাই নয়, আমার জন্মসূত্রটাকেও খারাপভাবে ডেডিকেটেড করলে তুমি। যেখানে আমি তোমাদের সবাইকে খুশির সংবাদ দিতে আসলাম, সেখানে তোমরা আমাকে একদম পা দিয়ে কষলে মাটির সাথে মিশিয়ে দিলে। বাবা, আমি ভাবতেও পারিনি যে আমি অন্যের সন্তান। বাবা, আমি ভাবতেও পারি না যে আমার উপরে তোমার জন্মানো ক্রোধটা শুধু এই কারণেই। আমি তোমার সন্তান নই, তবে সমস্যা নেই। এখন আমি জেনে গেছি, এরপর আর আমার জন্য তোমাকে আর কোনো ধরনের কষ্ট করতে হবে না। আমি আগামীকাল সকালেই চিরতরে চলে যাব, আর এই মুখ তোমার সামনে আর কখনোই পড়বে না। তবে আমার একটা কথা শুনে এটা ভেবো না যে আমি চাকরি পেয়েছি বলে ঘর ছাড়ছি। আমি ঘর ছাড়ছি এই কারণে যে ঘরে আমার রক্তের কেউ নেই, তাই আমি ঘর ছাড়ছি। ভালো থেকো বাবা। আমি খালি আজকের দিনটাই এ বাসায় থাকবো। আগামীকাল সকাল হলেই আমার ছেলেটা তুমি আর দেখতে পাবে না। তারপর নিজের রুমে চলে এসেছি। নিজের রুমে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বালিশ ভেজাচ্ছি। দুপুরে খাবারটাও খাইনি, না খেয়ে রুমের মধ্যে দরজা খেয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেছি।
সে দুপুরে এক ঘুমে এক রাতে 11টায় ঘুম থেকে উঠছি, তাও নিজ ইচ্ছায় ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি কারো হাতে স্পর্শে। ঘুম ভাঙার পর চোখ মেলে তাকিয়ে দেখি আনহা আমার মাথায় হাত বোলাচ্ছে। আমি উঠে গেছি, দেখতে পেয়ে আনহা আমাকে জিজ্ঞেস করলো, আকাশ, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? কান্নার কারণটাতে কি তুমি সত্যি জানো না আনহা? তোমার অলৌকিক শক্তিতে কি ভাটা পড়ছে নাকি? না, এমনটা নয়। আমি সব কিছু জানি, তাও তোমাকে জিজ্ঞেস করছি আবার। জানার পরও জিজ্ঞেস করো আমায়, আর আমার কষ্টটাকে দ্বিগুণ করে দিচ্ছ। সরি আকাশ। সরিটারের প্রয়োজন নেই, তুমি খালি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন?